আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি ভালো আছেন সবাই, আর প্রত্যাশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনয় শিল্পী এবং শিক্ষক রহমত আলী। স্যার কেমন আছেন? ভালো আছে স্যার, আমরা তো আপনাকে এই সময়টায় পেয়েছি যখন জীবনের একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, কিন্তু এই সময়টার বিপরীত আর একটা সময় ছিল যখন আপনি ছোট ছিলেন। সেই ছোটবেলা থেকে একটু আসি, তারপর বর্তমান পর্যন্ত আসবো। ছোটবেলাটা কেমন ছিল আসলে? আসলে বিপরীত সময় তো নয়, আসলে ধারাবাহিক সময়। জন্ম থেকে আজ এখন পর্যন্ত এই যে ধারাবাহিকতা, এটাই তো বলতে চাইছো, তাই তো? আমি যখন জন্মাই আর কি, মানে আমার মা বলতেন আমি যখন জন্মাই তখন মানে বৈশাখে জন্ম আমার, মানে 17ই বৈশাখ। আমি যখন জন্মাই তখন আহ, মানে সেই সময় আহ, একটা মহল্লায় আমরা মানে যেখানে থাকতাম, সে মহল্লায় কেউ জন্মালে, মানে কোনো বাড়িতে কোনো পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক জন্মালে, আহ, পুত্র সন্তান হলে ভীষণ উৎসাহিত, আর কন্যা সন্তান হলে একটু মুখ খারাপ বা একটু বেজার হতো সবাই। বংশ রাখবে কে, বংশ রক্ষা তো মানে আমরা 8 ভাই কিন্তু বাহ, 2 বোন। আচ্ছা। তো সেদিক থেকে আমরা অনেক সংখ্যায় বেশি, প্রায় একটা ফুটবল টিমের কাছাকাছি। একদম। তো ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, আসলে ভীষণ দুরন্ত ছিলাম। ডাক মানে নাম কি ছিল আপনার? আমার ডাক নাম, হ্যাঁ। আমার নাম একটাই, সারা আচ্ছা। জীবনে একটাই নাম আমার, রহমত। আচ্ছা। ওই বাবা রেখেছিলেন, ওই নামটাই সবাই ব্যবহার করে। আমার একটা ছিল, খেলাধুলার প্রতি খুব ঝোঁক ছিল আমার, ভীষণ। বিশেষ করে ফুটবল খেলা, খুব ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তারপরে আর গাছে উঠতে পারতাম খুব আমি ছোটোবেলায়, ক্লাস 5-6 পর্যন্ত মনে আছে আমার। মানে গাছে চড়ে কামরাঙ্গা পাড়া, অমক পাড়া, এই পাড়া, ওই পাড়া, এই করতে গাছ থেকে পড়েও গেছি অনেকবার, পড়ে মানে হসপিটালাইজড হয়েছি, এরকম দুরন্ত ছিলাম আমি। তো আমাকে মানে খুব আমার বড় ভাই আর কি আমাকে প্রচণ্ড বকাঝকা করতেন এবং মাঝে মাঝে মারতেনও আমাকে। কেন তুই এত দুষ্টুমি করিস, তোর জন্য আমাকে আমাদের কথা শুনতে হয়। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, মানে এসএসসি আর কি, এসএসসি পরীক্ষা দিই, তখন আমি শিরোইল স্কুলে পড়তাম, রাজশাহীর সরকারি একটা শিরোইল উচ্চ বিদ্যালয়, বালক বিদ্যালয়, ওখানে পড়তাম। তো তখন থেকেই আমি ক্রিকেটটা এবং ফুটবলটা রেগুলার করতাম। তো পরবর্তীকালে আবার ক্রিকেটটার উপর ঝোঁকটা বেশি হয়ে গেল। অ্যাট দি সেম টাইম আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাড়ির সামনে একটা গানের স্কুল ছিল। তবে ওই ওদের ওখানে গান শুনতাম, রেওয়াজ করতো, সব শুনতাম। ওস্তাদজি আসতেন, হ্যাঁ, ওনাকে দেখিয়ে দিতেন আমার জানালার সামনে এপার ওপার, মানে মাঝখানে একটা ছোট্ট রাস্তা, ও দোতলায় আবার দোতলা। তো আর প্রচুর গান শুনতাম আমি ছোটবেলা থেকে। রবিবারের দিন 1:30 থেকে কলকাতার যে আকাশবাণী একটা গানের অনুষ্ঠান হতো, হ্যাঁ, সেটা একদম অবধারিত শুনতাম। আর 3টা 5 মিনিটে নাটক হতো, সেটা আমি মানে বাদ দিতাম না। আবার আমাদেরও ওই যে বাণিজ্যিক কার্যক্রম হতো বাংলাদেশ বেতারে, সেটাও বাদ দিতাম না। একদম ধারাবাহিকভাবে শুনতাম সব। আর নাটক তো বটেই। আমার খুব প্রিয় অভিনেত্রী ছিলেন সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ইনারা আমার খুব। তারপরে আরও অনেকেই এরকম, কে চক্রবর্তী, ইন্ডিয়ার কথা বলছি আমি। তো আমি সেখান থেকে আস্তে আস্তে আমার এই মানে খেলাধুলার পাশাপাশি এই একটু গান বাজনা শেখা, তার একদিন গানের স্কুলে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে ওস্তাদজির কাছে নাড়া বাঁধলাম। ভর্তি হলাম কি গান গাওয়ার জন্য না, কিন্তু তবলা বাজানোর জন্য। আচ্ছা। তো ওস্তাদজি একদিন মানে বেশ কয়েকবার তবলা বেশ কয়েকদিন পর আমার হাত ধরে বলছেন, কি ব্যাপার তোমার হাত ভিজা কেন, ঘামে কেন? আমি, ওস্তাদজি আমার হাত তো ঘামে। না, তাহলে তোমার তো তবলা শেখা যাবে না, তুমি গান শেখো। আমার এই গলায় গান শিখবো কী করে ওস্তাদজি?
গলাটা ঠিক হয়ে যাবে, রেয়াজ করলে গলা ঠিক হয়ে যাবে। আমার মন ঠিক আছে, ওই গান শুরু হলো। পাশাপাশি আমার ক্রিকেট খেলা চলছে, পাশাপাশি আমি আবার নাটক, আমার বাড়ির পাশেই একটা নাটকের দল ছিল, রাজশাহী সাংস্কৃতিক সংঘ। পড়াশোনা চলছে, খেলাধুলা চলছে, আবার ওই রাজশাহী সাংস্কৃতিক সংঘ, ওখানে একটা মঞ্চ ছিল, নাম পদ্মা মঞ্চ, নিজস্ব মঞ্চ, 200 লোক ধারণ, দর্শক ওখানে দেখতে পারত। তো ওখানে একটা মজার কাহিনী, ওখানে আমরা তখন টিকিট কেটে নাটক দেখানো হতো। তো আমাদের কাছে তত পয়সা ছিল না, ক্লাস 10-এ পড়ি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তখন আমরা করতাম কি, দুষ্টু ছিলাম তো খুব। তো যখন নাটক শুরু হতো, পিছনে গিয়ে ওই টিনের উপরে ঢিল মারতাম, ভাড়াভাট ভাড়াভাট। যখন থার্ড বেল পড়তো, শুনতে পেতাম, নাটক শুরু হতো, মিউজিক হতো, আর আমরা ঢিল মারতাম। তো হঠাৎ আবার ওই নাট্য দলের সাথে আমার কাকা, মামা এবং আমার শ্বশুর আর কি, পরবর্তীকালে মানে জলির বাবা, আচ্ছা, মানে মাস্টার তফাজ্জল হোসেন, উনি আমার গুরু, নাট্যগুরু আর কি। তো এনারা যখন জানতে পারলেন যে আমি এই দুষ্টুমি, এই কর্মটা করি বন্ধু বান্ধবদের নিয়ে, আমাকে একদিন ডেকে পাঠালেন, বললেন নাটক করবি? আমরা হ্যাঁ করবো, তো কালকে থেকে চলে আসবি। আমরা ঠিক আছে। সেই থেকে শুরু হয়ে গেল। কারণ আপনার উৎপাত আর সহ্য করতে পারছিলেন না। এটা কিন্তু মজার কাহিনী আমার একটা নাটক। বলে নাটক তুই 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 ঢিল মারিস কেন? আপনি নাটক দেখতে দেন না কেন? নাটক কেমনি দেখা যায় নাকি? পয়সা করে, আপনার পয়সা নেই, আপনার কাকা মামা আছেন, আপনার পয়সা দেবেন আমার জন্য? স্যার, আমরা তো অভিনয়ের যে শুরুর দিকের গল্পটা, সেটা মোটামুটি শুনলাম। সব গল্প তো আর আসে না। না, আসে না, কিন্তু আমার একটু বলার দরকার ওই জায়গাটাই, যে আমি এই নাটক করতে করতে আমি LLB অনার্স পড়তাম রাজশাহী ইউনিভার্সিটিতে। তো আমি 4th ইয়ার পর্যন্ত পড়ে মাস্টার্স, মানে অনার্স কমপ্লিট না করে আমি ইন্ডিয়ায় চলে যাই লেখাপড়া করতে। কী নিয়ে? নাটক নিয়ে। ইন্ডিয়া থেকে আবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হই, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আবার অনার্সে ভর্তি হই আমি। ওখানকার একটা বড় নাট্য দল, থিয়েটার ওয়ার্কশপ, বিভাস চক্রবর্তী, ওই থিয়েটার ওয়ার্কশপে আমি নাটক শুরু করি এবং রবীন্দ্রভারতীতে নাট্য নিয়ে লেখাপড়া শুরু করি। ওখানেই অনার্স, ওখানেই মাস্টার্স। তারপর ফিরে আসি, ফিরে এসে তো এখানে যোগ দিলাম চিটাগং ইউনিভার্সিটিতে। তারপরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম 2000 সালে। এই আমরা মোটামুটি এক প্রশ্নে অনেক লম্বা উত্তর পেয়ে গেলাম। তারপর স্যার, টেলিভিশনে অভিনয় করার একটা বড় স্বপ্ন থাকে প্রত্যেক শিল্পীর। সেই স্বপ্ন আপনার কবে পূরণ হলো? স্বপ্নটা তো আমার তৈরি হয়েছিল সেই 76 সাল থেকেই। 76 সাল থেকেই স্বপ্ন তৈরি হয়েছিল, এবং স্বপ্নটা এমনভাবে আমার জীবনে কাজ করেছে যে আমি অনার্স, 4th ইয়ার অনার্স ছিল আমার, LLB অনার্স রাজশাহী ইউনিভার্সিটি। 76 সালে ফার্স্ট ব্যাচ ছিলাম আমি। তো 77 সাল থেকে শুরু করলাম ওখানে অনার্স করতে করতে নাটক। ইউনিভার্সিটিতে একটা থিয়েটার ওয়ার্কশপ বলে একটা দল ছিল। কলকাতায় যেমন আমি জয়েন করেছিলাম থিয়েটার, ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতেও থিয়েটার ওয়ার্কশপ ছিল একটা, শিক্ষকদের, ওই শিক্ষকদের মানে টিচারদের থিয়েটার ওয়ার্কশপে তখন আমি কাজ করতাম, এবং ওনারা ওয়ার্কশপ করাতেন, ওয়ার্কশপ করতাম। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু এমনভাবে আমার চাঁড়া দিল যে আমি পড়ালেখা পর্যন্ত বন্ধ করে দিলাম নাটকের জন্য। 4 বছর আমার ব্রেক অফ স্টাডি, শুধু নাটক। বাড়িতে খেতে আসতাম আর মঞ্চে গিয়ে সবসময় কাজ করতাম। মঞ্চে ঘুমাতামও আমি, ওই পদ্মা মঞ্চ, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের আমানুল্লাহ সাহেব। মোহাম্মদ আমানুল্লাহ আমার মানে গুরু এবং শ্বশুর, মাস্টার তফাজ্জল হোসেন, তারপরে আমাদের নাসিরুদ্দিন আহমেদ, তালেবর আলী, ইনারা ছিলেন, মুসলিমউদ্দিন আহমেদ। তো তখন থেকেই তৈরি স্বপ্নটা, এবং তখন আমার জীবনের ধ্যান জ্ঞান কিন্তু একটাই, যে আমি অভিনেতা হব। স্যার, কিন্তু স্বপ্ন পূরণের কথা বলছি, বিশেষ করে টেলিভিশনে। স্বপ্ন পূরণের ব্যাপারে আমি টেলিভিশনের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম না কখনোই। আমি আগ্রহী ছিলাম সবসময় মঞ্চে, এবং আমি রাজশাহীতে অভিনয় করেছি, ঢাকাতেও এসে অভিনয় করেছি, মানে রাজশাহী থেকে দল এনে। এরপরে যখন কলকাতায় চলে গেলাম আমি 84 সালে, 84 সালে গিয়ে ওখানে রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম নাটক নিয়ে। তখন তো ধ্যান জ্ঞান সবই আমার নাটক, তখন অভিনয়, মানে অভিনেতা হব আমি। ভারতের সমস্ত ভালো ভালো দলের নাটক দেখেছি, পৃথিবীর অন্যান্য দেশের দলের দেশে এসে নাটক করতো সেটাও দেখেছি। আবার পাশাপাশি ওই যে মিউজিকের যে একটা আমার ধারণা ছিল, সেই প্রত্যেক বছর ডোভারল্যান্ড কনফারেন্স, উত্তরপাড়া কনফারেন্স, মিউজিক কনফারেন্স, এগুলোতে অ্যাটেন্ড করতাম আমি।
তো এর পাশাপাশি একটা মিউজিকের সাথে তো নাটকের সাথে মিউজিক খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং ডান্স, নৃত্য। যাই হোক, তো এই যে স্বপ্নটা পূরণ তো এখনো আমি হয়নি। অনেক অভিনয় করেছি চলচ্চিত্রে, হুমায়ুন আহমেদ সাহেবের সাথে প্রচুর কাজ করেছি আমি, আমাকে নিয়ে একটা পুরো ছবি বানিয়েছে ৯ নম্বর বিপদ সংকেত। কিন্তু মনের যে আত্মার যে শান্তি, বা এই নাটকটার অভিনয় করে আমি খুব একটু পেলাম, ভালো লাগলো আমার, মানে লেগেছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এখনো পরিপূর্ণভাবে আমি তৃপ্তির জায়গাটা এখনো তৃপ্তিটা তৈরি হয়নি। পাইনি। স্যার, একটা নাম আপনি বলে ফেললেন কথা প্রসঙ্গে, হুমায়ুন আহমেদ। তার গল্পে গুরুত্ব পাওয়া এটা অনেক বড় প্রাপ্তি আমি বলবো। যে চলচ্চিত্রটির কথা বললেন ৯ নম্বর বিপদ সংকেত, সেখানে আপনার অভিনয় আমরা দেখেছি, আপনাকে দিয়ে কি করানো হয়েছে সেটা আমরা দেখেছি, আপনি করেছেন, কিন্তু পেছনের গল্পটা আমরা জানি না। প্রথম দিন যখন আপনাকে বলা হলো যে এমন একটা সিনেমা বানাবো, এটা আমার কাছেও একটা আশ্চর্যের ব্যাপার ছিল তখন। আমি এই ৯ নম্বর বিপদ সংকেত করার আগে স্যারের সাথে আমি কিন্তু কখনো স্যারের কাছে যাইনি যে আমাকে অভিনয় দিন, আমি অভিনয় করবো, যাইনি। স্যার কিন্তু আমাকে ডেকে অভিনয় কাজ করান। সেটা হচ্ছে শ্যামল ছায়া থেকে শুরু। স্যার একদিন ডাকলেন, ডেকে আমাকে বললেন একটা ক্যারেক্টার করতে হবে, অন্যকে দিয়ে ডাকালেন, কিন্তু উনি বললেন এই ক্যারেক্টার আপনার। এখন স্যার আপনি 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 বললেন না, আমি তো আপনার ছাত্রের সম, তুমি বলেন। ও ঠিক আছে। ওই থেকে শুরু হলো। পরবর্তীকালে প্রায় নাটকেই উনি আমাকে সিলেক্ট করতেন, আমাকে, জলিকে, এবং আমাদের অনেক ফ্রিডম দিতেন, খুবই ফ্রিডম দিতেন। তারপরে কাজ করছি, হঠাৎ করে একদিন আমাকে বললো, রহমত তুমি একটু আমার বাসায় এসো তো। আমি আসবো। আমি গেলাম, বললো কি স্যার? আমি একটা ছবি করছি, ছবিতে অভিনয় করতে হবে। হ্যাঁ করবো স্যার, অবশ্যই। ওরা ঠিক আছে, অমুক তারিখে ঢাকা ক্লাবে সবাই আসবে, তুমিও আসবা, সব ক্যারেক্টার ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে। সিনহা লাউঞ্জে তখন ঢাকা ক্লাবের ওখানে আমরা গেলাম, সবাই অনেক যারা যারা চরিত্র অভিনয় করবে সবাই ওখানে গিয়ে তখন প্রথম বললেন যে এই নাটক এই প্রথমে পাঠ করলেন, এই নাটকের এই চরিত্র, সবাইকে কি চরিত্র সবাই বললেন, বলে আমাকে লাস্টে আমার নামটা বললেন, এই চরিত্র করবে। সবাই উন্মুখ হয়ে আছে, কি আমার নাম বললি না, আমি তো মন টন খারাপ। এই চরিত্রটা করবে রহমত এই চরিত্রটা করবে। তখন আমি কাঁদবো না হাসবো, মানে মানে আমার অন্য মানে এই মেন ক্যারেক্টার আমাকে দেবেন স্যার, এটা আমার কাছে এটা মানে স্বপ্নই বলা যায়, স্বপ্নই। স্যার, একটা নাম যে আসলো, সেই নামের প্রসঙ্গে এই কথাগুলো আসলো, হুমায়ুন আহমেদ। আর আপনি মাঝখানে আরেকটা নাম বলেছেন, খুব জলি মাইন্ডে বলেছেন, যিনি আপনার ঘরের মানুষ, জলি যিনি। এখন তার সঙ্গে পরিচয়ের প্রথম ধাপগুলো আমরা জানি, আপনাদের ইন্টারভিউ বা বিভিন্ন লেখা থেকে আমরা জেনেছি, কিন্তু এমনও তো হতে পারে যে জীবনে প্রথমবারের মতো আপনারা সাক্ষাৎকার দেখছেন, তাদের জন্য যদি একটু ছোট করে আপনাদের পরিচয় পর্বটা একটু বলেন। ব্যাপারটা হচ্ছে কি, জলি আমার ছোট বোনের বান্ধবী ছিল তো, আর ওরা একসঙ্গে কলেজে যেত। তো আর যেহেতু জলির বাবা আমার গুরু, সেহেতু জলের দিকে আমি চোখ তুলে তাকাতাম না। মানে আমার বোনের কোনো বান্ধবীর দিকেই ওইভাবে আমরা এমনি কথা বলতাম, কিন্তু আর জলি একটু রাজভারী ছিল, ও কথা খুব কম বলতো, অন্যান্যরা কথা বলতো। আর যেহেতু আমার গুরু আবার অন্য জিনিস, মারতো কিন্তু, চটকাপ্পা মেরে দিত। হ্যাঁ, তো ভয়টা ছিল। জলির সাথে তো কথা বলতে গেলে যদি কিছু বেফাস বলে ফেলে, তো গুরুকে গিয়ে বলবে, আমাকে আবার তো মোটামুটি সাইজ করে দেবে একদম। তো ওর সাথে আমি কথা বলতাম না কোনোদিন। রেডিওতে একটু একটা দেখা হতো, ওই মঞ্চ নাটকের সময় বিক্ষুব্ধ অতীত এবং নজরুল শেখ কাকারামালি একটা নাটক, ওখানেও আবৃত্তি করেছিল নজরুলের একটা অনুষ্ঠানে, আমি নজরুলের ভূমিকায় অভিনয় করেছিলাম, কিশোর নজরুল। যাই হোক, এইভাবে এমনি পরিচয় ছিল। ওর বাড়িতে যেতাম, ওর বাবার সাথে কাজ ছেড়ে চলে আসতাম। তারপরে আমি রবীন্দ্র ভারতীতে গেলাম, পড়তে গেলাম, ওটা 84 সালে। তখন আমরা জলি ওখানে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, ওখান থেকে জলির বাবা একদিন আমাকে বললেন যে তুমি এক কাজ করো, যে জলিকে ভর্তি করে দাও রবীন্দ্র ভারতীতে। ভালো কথা। তা আমি বললাম ঠিক আছে, ভালোই তো, একসঙ্গে দুজন লেখাপড়া করবো। তো ওকে ভর্তি হলো। ওকে ভর্তি হওয়ার পর আস্তে আস্তে যা হয়, মেলামেশা করতাম, একই দলে অভিনয় করতাম, ওকে রেখে আসতাম সন্ধ্যাবেলা ওর হোস্টেলে রেখে, আবার আমি আমার হোস্টেলে পেতাম। এই কিন্তু একটা ভালো লাগার বিষয়টা আগে থেকেই ছিল, কিন্তু
মানে খুব শান্ত শিষ্ট, কথা কম বলতো। ওর একটা অ্যাট্রাকশন করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল ওর। তো ওখানে গিয়ে তো আর তো সমস্যা হলো না কোনো। আমরা রবীন্দ্রভারতীতে একসঙ্গে লেখাপড়া করছি, পড়ছি, যাচ্ছি, দলে যাচ্ছি, করছি। তারপরে আস্তে আস্তে যা হয়। স্যার, আমরা আপনার কথা শুনছি, আপনার পরিবারেও খানিকটা ঢুকেছি। তবে এখন যে প্রশ্নটা করব বা এখন যে প্রসঙ্গটা তুলবো সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা কাজ করে, সেটা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব অঞ্চলের ছেলেমেয়েরা খুব সহজে ঢাকায় আসতে পারে না কিংবা বইয়ের কাছাকাছি আসতে পারে না, বিশেষ করে পাঠ্য বইয়ের বাইরের বইয়ের কথা বলছি, বই মেলার কাছাকাছি আসতে পারে না, তাদের কাছে বই পৌঁছে দেয় বই মেলার মাধ্যমে, স্কুলে স্কুলে বই মেলা করার মধ্য দিয়ে। স্যার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই যে আলো ঘর প্রকাশনা, এদের যে কর্মপ্রক্রিয়া আমি যতটুকু শুনেছি বা জেনেছি, এরা বিভিন্ন স্কুলে গিয়ে ওরা মেলা করে। মেলার মধ্য দিয়ে কিন্তু মানুষের আদান প্রদান, পরিচয়, এগুলোর একদম ইয়েটা ঘটে। এটা কিন্তু যার জন্য রবীন্দ্রনাথ সবসময় মেলায় বিশ্বাসী ছিলেন। এবং আপনি দেখবেন মানে বোলপুরে মানে শান্তিনিকেতনে কত ধরনের যে মেলা হয় কল্পনা করা যায় না। মেলা হচ্ছে এমন একটা জিনিস যে জায়গায় সব লোক, সব ধরনের মানুষের একটা সম্মিলন ঘটে, পরিচয় ঘটে, আনন্দ অনুষ্ঠান হয়, মানুষের জীবনী শক্তি বেড়ে যায়। তো এই যে মানে আলো ঘর প্রকাশনা, এই প্রকাশনা যে বাচ্চাদের হাতে যে বইগুলো তুলে দিচ্ছেন এবং তাদের যে পাঠাভ্যাস করার যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি বাবাদেরকে এবং গার্জিয়ানদেরকে একটু ইন্সপায়ার্ড করা, আপনারা দেখবেন, এই করবেন। কারণ বাবা মা যদি গাইডেন্সটা না পায় বাচ্চারা, শুধু স্কুলে হবে না। এই গাইডেন্সটা স্কুল থেকে যেমন পাবে যে বই পড়ো, বাবারা বলবে পড়ো, মানে তার পাঠ্য বইয়ের বাইরে। একদম পাঠ্য বই তো পড়বেই, তা না হলে মানসিক উৎকর্ষতা বাড়বে না। তো তো তাদেরকে আমার ধন্যবাদ, আর কি অনেক ধন্যবাদ। তারা যে স্যার, কাজটা আপনাকেও করছে। ধন্যবাদ। আমরা এবার আবারও আপনার প্রসঙ্গে যাই। আপনি তিনটা মাধ্যমে সমান্তরে কাজ করেছেন, একটা হচ্ছে মঞ্চ, আরেকটা টেলিভিশন, আরেকটা হচ্ছে চলচ্চিত্র। এখন জীবনের একটা পর্যায়ে এসে হিসেব নিকেশ মানুষ করে যে এই জায়গাটায় আমি খুব তৃপ্তি পেয়েছি, এই জায়গাটায় কম পেয়েছি, এই জায়গাটায় হয়তো পাইনি কিন্তু করেছি। স্যার, এমন কোনো হিসেব নিকেশ আমাদের সামনে উপস্থাপন করবেন কিনা যে তিনটা জায়গায় কাজ করতে গিয়ে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমি জানি যে আপনার মঞ্চের প্রতি আপনার বিশেষ টান, তবু এই মুহূর্তে এসে যদি বলেন। আবারও বলবো ওটাই, মঞ্চ, মঞ্চ এবং মঞ্চ। মঞ্চই আমার প্রথম এবং শেষ স্থান হবে ওটাই। আর পরিচিতি ঘটেছে আমার যদিও টেলিভিশন থেকে, চলচ্চিত্র থেকে পরিচিতি ঘটেছে, কিন্তু মঞ্চটা না থাকলে, মঞ্চতে অভিনয়টা না করতে পারলে, না করলে, না শিখলে, ওই টেলিভিশন বলেন আর ওই ইয়েতেই বলেন, চলচ্চিত্রে বলেন, অভিনয় করতে পারতাম না। একদম। এখন যদি আপনার শিক্ষক জীবনের প্রসঙ্গে একটু যাই, পিছনে ফেলে এসেছেন, আপনি এখন অবসরে আছেন, কিন্তু একটা বর্ণাঢ্য জীবন আপনার কর্মজীবন। আমরা তো স্যার খুব কাছ থেকে আপনার শিক্ষক জীবন দেখেছি, তবু শিক্ষক হিসেবে যখন কাজ করেছেন আপনার একটা আলাদা দর্শন ছিল আর আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। সেই দৃষ্টিভঙ্গি কিংবা দর্শন থেকে যদি আমাদের কিছু বলেন যে শিক্ষক জীবনটা সম্পর্কে আপনার। আমি শিক্ষক জীবনটা খুব এনজয় করেছি। বিশেষ করে আমি তো প্র্যাকটিক্যাল কাজ বেশি করাতাম, মাইম করাতাম, যোগাসন, মাইম, তারপরে মেকআপ, তারপরে অ্যাক্টিং, প্র্যাকটিক্যাল এগুলো করাতাম। তো তারপরে মাস্ক মেকিং করাতাম। তো এই কাজগুলো আমি খুব এনজয় করতাম, কারণ এগুলো নিজে হাতে করেছি তো আমি বাইরে ইন্ডিয়াতে। এই কাজগুলো আমি খুব এনজয় করতাম। চিটাগাং ইউনিভার্সিটিতে ছিলাম যখন, তখন, এবং এখানে এসে যখন করি তখনও খুব এনজয় করেছি আমি এই শিক্ষকতা। কিন্তু খুব যে ভালো কিছু করছি তা না, তবে আমি শিক্ষকতা পেশাটাকে এনজয় করেছি খুব, এই আর কি। স্যার, শেষ প্রশ্ন, এই সময়টায় কি করছেন মূলত? একটা তো বললেন যে নির্দেশনার যে বিষয়টাকে ইঙ্গিত পেলাম, এর বাইরেও কি কি কাজ করা হচ্ছে? আচ্ছা, ওই যে অবসর কথাটা, শব্দটা ব্যবহার করলেন না আপনি, অবসর। মানুষ, আমি কিন্তু অবসরে থাকি না। আমি অবসরটাকে অবসর মনে করি না। কী কারণে অবসর মনে করি না? আমার একটা রুটিন আছে প্রতিদিনের। প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি সকালবেলা উঠি,
সকালবেলা উঠে আমার যে কাজগুলো সমস্ত কাজগুলো সেরে ফেলে আমি 10টা 11টার দিকে আমি একটু বসে একটু টেলিভিশন দেখি। আর অন্যান্য দিনে যে 11টা থেকে 12টা পর্যন্ত, তাহলে আমি 12টায় আমি লাঞ্চ করি, 12টায় লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বইপত্র নিয়ে ম্যাগাজিন নিয়ে বসি, বা কোনো লেখা থাকলে লিখি। হ্যাঁ, কারো হয়তো কেউ হয়তো বললো আমার সম্পর্কে একটু লিখি। এগুলোর মধ্যে দিয়ে আমার সময় চলে যায়। কিন্তু ঠিক আছে, পড়াশোনা এই নিয়ে সময় চলে যায়। আর একটা জিনিস, প্রচুর বন্ধুবান্ধব আছে আমার আশেপাশে, তারা আসে, আড্ডা মারি, প্রচুর আড্ডা মারি। এই যেমন কালকে একজন আসবেন, হ্যাঁ, একজন নাট্যকার আসবেন, হ্যাঁ, রুলিন রহমান। সে এসে দুদিন আমার সাথে নাটক নিয়ে, ওর লেখা একটা নাটক নিয়ে আলোচনা হবে। এরকম একটা না একটা কাজ হতেই থাকে আমার এবং জলের। আর যেহেতু দুজনেই আমরা নাটক নিয়ে প্রচুর আলোচনা হয় দুজনের সাথে। কোন নাটকটা ভালো, কি নাটক পড়লাম আজকে আমি, এটা নিয়ে আলোচনা করলাম। কোন নাটকটা আবার পড়ব, কে নির্দেশনা দিবে, কার নাটকটা কালকে দেখতে যাব, এগুলো নিয়েই তো সময় চলে যায় সুন্দরভাবে। অবসর নেই স্যার। তবে অবসর না থাকলেও একটা শেষ আছে, বিশেষ করে আমাদের অনুষ্ঠানের। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা এখানে ডেকেছেন, এবং যারা পিছনে যারা সহকর্মীরা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। গাজী টিভিকে এবং তোমাকে আবারও অভিনন্দন। ধন্যবাদ স্যার। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম অভিনয়শিল্পী রহমত আলীর। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, তিনি বলছিলেন তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।